আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার টপিক অ্যাডভার্ব। অ্যাডভার্বের উপর ক্লাস হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব আমাদের যে টপিক সেটার নাম অ্যাডভার্ব। যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত জয়েন হয়ে যান এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, লেখা ক্লিয়ার আছে কিনা একটু সেটাও কমেন্টে জানিয়ে দেন। এম কে জান্নাতি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বগুড়া থেকে আছি, ইনশাল্লাহ ভাইয়া ভালো আছি। তো আমি প্রথমত আমাদের যেটা রেগুলার করি মাস্টার বইয়ের পেজ নাম্বারটা আগে বলে দিব যে কত নাম্বার পেজ থেকে আজকে আমরা করছি, আর পরবর্তীতে করব। স্যার কেমন আছেন? সানাউল্লাহ নুরসানি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছেন। ক্লিয়ার। জনি আহমেদ, আসমা আক্তার সোনিয়া একটা নাম দিয়েছে, ওইটা তাসলিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডভার্ব অত্যন্ত ছোট্ট একটা টপিক, আজকে আমরা সেই বিষয় নিয়ে কাজ করব। অ্যাডভার্ব এটা হচ্ছে অত্যন্ত ছোট একটা টপিক। তাহলে পেজ নাম্বারটা আমি বলে দিই আগে। আমাদের মাস্টার বইয়ের যে পেজ নাম্বার হচ্ছে 144। হ্যাঁ, 144 নাম্বার পেজে আজকে আমরা কাজ করব যে টপিক নিয়ে, তার নাম কি? অ্যাডভার্ব। স্মার্ট বোর্ড কবে আসবে? স্মার্ট বোর্ড ইনশাল্লাহ আগামীকাল বিকালের দিকে হয়তোবা আমি বের হব, কথাবার্তা বলেছি আজকে, যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো স্মার্ট বোর্ডে হবে। আগামীকাল বিকালের দিকে আমরা অফিসে যাব স্মার্ট বোর্ডটা আনার জন্য, আজকে কথা বলে রেখেছি। বাকিটা আল্লাহ ভালো জানে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। কেউ তাড়াহুড়া করে কমেন্ট করবেন না, বানিতে হাবিব স্যার। হ্যাঁ, তাড়াহুড়া করে কমেন্ট করবে না, বানিতে আমি নিজে। তো যাই হোক, আজকে আমরা আমাদের মাস্টার বই যে পেজ সেটা হচ্ছে 144 অ্যাডভার্ব টপিকটা নিয়ে কাজ করব। আর কথা না বাড়াই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টপিক সেটা পড়া শুরু করি। হ্যাঁ, তো যাই হোক, অ্যাডভার্ব প্রথমে পিসি দাসের মতে অ্যাডভার্ব কাকে বলা হচ্ছে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্সন স্পিচকে মডিফাই করে, ইভেন একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে কে? সে হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, আমরা এখানে যে কাজটা করব, মডিফাই করছে কি করছে না, এখানে বলছে কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন, সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে। তো আমি যেটা করব, আমি এখানে আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। অ্যাডভার্ব সর্বদা লাস্টে একটা, মাস্টার বইয়ের প্রথম যে রুলস সেই রুলস এর একদম লাস্টের দিকে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব সর্বদা ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তাই অ্যাডভার্ব এখানে বলা হচ্ছে। তো অ্যাডভার্ব কাকে বলে এটা পরীক্ষাতে যেভাবে আসে, ঠিক অ্যাডভার্ব আবার কোনটি কোন প্রকার এটাও আসে। তো ইনশাল্লাহ দোয়া করে, ধন্যবাদ স্যার। ওকে ফাইন। তাহলে আমি আমার মতো করে বলছি, মাস্টার বইয়ের সাথে মিল রেখে। মাস্টার বই উপরের দিকে একটু ডিটেলস লেখা আছে, জাস্ট মডিফাই কাকে করে না করে ওইগুলো আপনার দরকার নাই ভাইয়া, আপনি জাস্ট চিন্তা করবেন। আমি সহজভাবে লিখতেছি, সেটা হচ্ছে নাউন বা নাউন বা প্রোনাউন বাদে, হ্যাঁ নাউন বা প্রোনাউন বাদে অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে। হ্যাঁ, আচ্ছা, আপনাকে মনে রাখতে হবে স্যার, অ্যাডভার্বকে মডিফাইং ওয়ার্ড বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আরো একটা কথা বলছি স্যার, অ্যাডভার্ব মডিফাই করে না কাকে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। সেটা কেমন? যে স্যার নাউন এবং প্রোনাউন এই দুইটা পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করে না। এন্ড ইটস অ্যাডভাইস, আমরা যদি দেখি টোটাল যে অংশটা, তার মধ্যে অ্যাডভার্ব যেটা নাউন আর প্রোনাউন বাদে, ইট মডিফাইস দ্যাট এনি আদার পার্টস অফ স্পিচ অর ইভেন এ সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্সকে বা অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যেভাবে আমরা চিনতে পারবো, হ্যাঁ, সেটা হচ্ছে সেন্টেন্স এর ভার্বকে
when, why, how, where দ্বারা প্রশ্ন করলে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে সেন্টেন্সের ভার্বকে when, why, how, where এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে উত্তর দেয়, তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি জাস্ট মেইন দুইটা কথা লিখছি। একটা হচ্ছে কাকে মডিফাই করে একটা প্রশ্ন আসছে, আর একটা হচ্ছে কোন ওয়ার্ডগুলোর উত্তর দেয়, এটাও প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে। এখন আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন করে থাকেন, বিভিন্ন জায়গায়। ফার্স্ট কোশ্চেন বলছে what are the four questions that অ্যাডভার্ব ক্যান আনসার, অ্যাডভার্ব অ্যান্সার দিতে পারে, সেটা হচ্ছে এই চারটা প্রশ্ন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন অ্যাডভার্বের। এরপরে বলছে এ মডিফায়ার ক্যান বি এ অথবা অ্যান অ্যাডভার্ব। আপনারা জানেন মডিফায়ার অ্যাডভার্ব কিভাবে আমি বলে দিয়েছিলাম, এটা হচ্ছে মডিফায়ার। 3 নম্বর একটা প্রশ্ন বসে অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি হুইচ অফ দ্য ফলোইং, যেখানে লিখেছিল অল অফ দিস অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, কাকে মডিফাই করে না? নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে না। তো যাই হোক, এখন আমরা যেটা চলে যাব কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কত প্রকার? তাহলে কাইন্ডস অফ অ্যাডভার্ব সেটা চলে যায় স্যার, অ্যাডভার্বস কত প্রকার সেটা যাব কাইন্ডস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের প্রকারভেদ। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা এক একটা বিষয় নিয়ে কাজ করব। আমি জাস্ট শর্টে এক একটা করে নিয়ে কাজ করতেছি, কারণ একসাথে উদাহরণগুলো দিয়ে ফেলবো। প্রথমেই বলি যদি স্যার অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অফ টাইমটা কি স্যার? যদি আমরা বলি সেটা হচ্ছে when শব্দের উত্তর দেয়। হ্যাঁ, when শব্দের উত্তর দেয়। অ্যাডভার্ব অফ টাইমটা কার উত্তর দিবে স্যার? when এর। এখন ধরেন আমি যদি কখনো মানে কোনো জায়গাতে ধরেন বলে থাকি যেরকম একটা সেন্টেন্স যে হি sometimes visit us, এই যে সামটাইমস দেখতেছেন, আমি যদি প্রশ্ন করি ভার্বকে যে সে ভ্রমণ করে, কখন ভ্রমণ করে স্যার? মাঝে মাঝে ভ্রমণ করে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এরপরে ধরেন কেউ যদি কোনো কারণে দেখতেছেন যে লেখা আছে, এখানে আমরা প্রিভিয়াস কোশ্চেন রিলেটেড যদি প্রশ্ন পাই, যেমন ধরেন কথায় লেখা আছে নাও, এখন, হি ইজ রিডিং, তাহলে খেয়াল করেন যে সে পড়তেছে, তাহলে সে পড়তেছে কখন? পড়তেছে এখন, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, এরপরে ধরেন লেখা আছে আরো কিছু ওয়ার্ড যে টুডে, তাহলে টুডে আই হ্যাভ বট এ কার, আমি একটা গাড়ি কিনেছি, তাহলে আমি একটা গাড়ি কিনেছি স্যার কখন কিনেছি? আজকে কিনেছি। এই যে কখন শব্দের উত্তর যেটা দিচ্ছে এটাকে বলা হয় স্যার অ্যাডভার্ব অফ টাইম। এই পর্যন্ত ভাইয়া ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা হচ্ছে স্যার আমাদের কি গেল? অ্যাডভার্ব অফ টাইম। আমরা এবার অ্যাডভার্ব অফ টাইম এর পরবর্তী অংশে যাব। সেটা কি স্যার? অ্যাডভার্ব অফ টাইম এর পরবর্তী অংশ হচ্ছে আমাদের দুইটা, অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে স্যার ওয়েন প্রশ্নের উত্তর দেয়। কিসের? ওয়েন। আমরা এক্ষেত্রে মাস্টার বই থেকে নিচ্ছি, একটু অন্যভাবে নিচ্ছি, শুধুমাত্র মাস্টার বইটা লেখা আছে অ্যাডভার্ব অফ প্লেস যেটা। হ্যাঁ, তাহলে ওয়্যার আর কি, ওয়্যার অ্যাডভার্ব অফ প্লেস যেটা, এটা হচ্ছে ওয়্যার প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, কোথায়? অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে ওয়্যার প্রশ্নের উত্তর দেয়। যেমন ধরেন কেউ যদি বলে, আমরা একটা এক্সাম্পল আকারে নিলাম যে আই লিভ হেয়ার, আমি এখানে বাস করি। হ্যাঁ, আই লিভ হেয়ার, যে আমি এখানে বাস করি, তাহলে হেয়ার মানে এখানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, সে কোথায় বাস করে।
এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, হোম, হিয়ার, দেয়ার, অ্যাওয়ে, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার। যেমন ধরেন আপনি যদি কাউকে বলেন কোনো কারণে, জাস্ট একটা ওয়ার্ড লেখা আছে, গো আউট, বাহিরে যাও। অনেকেই বলে এটা প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে ভাই নাউনের পূর্বে থাকতে হবে। হ্যাঁ, গো আউট মানে বাহিরে যাও, কোথায় যাও, কোথায়, গো কোথায়, কোথায় উত্তর দিচ্ছে, মানে এটা অ্যাডভার্ব অফ প্লেস। কেউ যখন আপনাকে বলে যে স্যার কাম ইন, ভিতরে আসুন, কোথায় আসবেন, ভিতরে, এটা প্রিপোজিশন না, এখানে এটা অ্যাডভার্ব। হ্যাঁ, যদি এটা নাউনের পূর্বে থাকতো তাহলে এটাকে আমরা বলতে পারতাম প্রিপোজিশন, বাট যখন প্রিপোজিশন সাধারণত সেন্টেন্সের শেষে একা থাকে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এই যে গো হিয়ার, গো আউট, অথবা কাম ইন, অথবা হি লিভস ইন ঢাকা, যদি ইন ঢাকা পুরোটা আন্ডারলাইন করা থাকে ওটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। আমরা ফ্রেজের ক্লাসে এটা আবার শিখবো। তাহলে অ্যাডভার্ব অফ টাইম ছিল স্যার ওয়েন শব্দের উত্তর দেয়, অ্যাডভার্ব অফ প্লেস যেটা এটা হচ্ছে ওয়্যার শব্দের উত্তর দেয়। এরপরে আছে স্যার অ্যাডভার্ব অফ ম্যানার, আমরা পরবর্তীতে চলে যাব, যেটা হচ্ছে স্যার অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার যেটা, সেটা হচ্ছে হাউ শব্দের উত্তর দেবে, কিসের স্যার, হাউ। অর্থাৎ কিভাবে, কিভাবে কোনো কাজ কিভাবে হচ্ছে, আপনারা এলওয়াই দেখে যেগুলা মনে রাখতেন সেই টাইপের। হ্যাঁ, ধরেন কোন একটা জায়গায় লেখা আছে, আমি লিখতেছি যে হি, তারপরে লিখলাম টক্স, সে কথা বলে, হি টক্স স্লোলি, সে ধীরে ধীরে কথা বলে, তাহলে কিভাবে কথা বলে, হাউ, তার উত্তর হচ্ছে আমার স্লোলি, তাই না? দ্য কার ইজ ফাস্ট, গাড়িটা দ্রুত, তাহলে গাড়িটা কেমন, গাড়িটার ক্ষেত্রে দ্রুত, দ্য কার ইজ ফাস্ট। অথবা আই লেফট দ্য প্লেস, আমি জায়গাটা ত্যাগ করেছিলাম সাইলেন্টলি, অর্থাৎ নীরবে, কিভাবে আমি জায়গাটা ত্যাগ করেছিলাম, নীরবে। এখন ধরেন এই যে আমরা তিনটা অ্যাডভার্ব বলেছি স্যার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এই তিনটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। আজকে টপিকটা অত্যন্ত সহজ একটা টপিক, সেই জন্য আমাদের এখান থেকে খুব একটা প্যারা নেওয়ার দরকার নাই। তবে যারা আন্দাজে মুখস্থ করছেন যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব এই সেই হ্যান ত্যান, এগুলা করবেন না। হ্যাঁ, কারণ অনেকে অনেক জায়গায় ভুল হবে, যেমন স্লোলি অ্যাডভার্ব বাট হোমলি অ্যাডভার্ব না। হ্যাঁ, অনেকে বলে টিআইভি থাকলে স্যার নাউন হয়, বা টিআইভি থাকলে স্যার অ্যাডজেক্টিভ হয়, এগুলো ভুল কথা, এসব বানোয়াট মানুষের বানানো মিথ্যা কথা। অনেকে বলে যে টিআইভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, বাট অ্যাডজেক্টিভের শেষেই তো টিআইভি আছে, কিন্তু অ্যাডজেক্টিভ শব্দটা নাউন। তো এই জন্য কেউ ওরকম করে গদ বাঁধা নিয়মে মুখস্থ করবেন না, ছন্দ মিলাই মিলাই মুখস্থ করবেন না, বেস থেকে জানার চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। ওখানে জাস্ট আলাদা আলাদা মাস্টার বইয়ে উদাহরণটা দেওয়া আছে, আমি সেন্টেন্স আকারে লিখেছি যেভাবে প্রশ্নতে আসে। তো যাই হোক, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা পরবর্তী অংশে চলে যাব, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি যেটা আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। তাহলে টোটাল পার্ট বাই পার্ট আমি এটাকে নিচ্ছিলাম, যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা ছিল, এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, এটা ছিল এইটা, তাই না? আচ্ছা, এবার আমরা এখান থেকে নিতে পারি যেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা মুছে দিই, টপিকটা লাগবে না আমাদের। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কি, যেখানে বলা হচ্ছিল যে হাউ অফেন, অর্থাৎ কতবার, কোনো কিছু কতবার ঘটে সেইটাকে বলা হয় হাউ অফেন। আরেকবার কোনটা, কোনটা আরেকবার, তাহলে হাউ অফেন প্রশ্নের উত্তর দেয়। এটা
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি? হাউ অফেন শব্দের উত্তর দেয়। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল আকারে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি এভাবে করে যে উই টেক ফুড টুয়াইস আ ডে। আমরা দিনে 2 বেলা খাবার খাই, তাহলে যে টুয়াইস, হাউ অফেন মানে কতবার, এটা নাউন। এটা কি বলছে ভাইয়া আরেকবার বলেন? আরেকবার কি বলবো এটা আমি বুঝি না এখনো। যেভাবে পরীক্ষা আসে সেভাবে পড়ান। হ্যাঁ, যেভাবে পরীক্ষাতে আসে আমি ঠিক সেভাবেই তুলেছি। হ্যাঁ দেখেন, প্রশ্ন নাম্বার সবগুলাই যাব। 11 নম্বর প্রশ্ন বলছে দা পোর পিপল ইউজুয়ালি টেক মিল টুয়াইস, মানে 2 বার। দেখেন টুয়াইস শব্দটা এরকম লিখছি আমি, জাস্ট সেন্টেন্সটা একটু আলাদা। তাহলে এটা আপনার অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের মধ্যে তো কথা আছে স্যার, এটা কোন অ্যাডভার্ব? লেখা আছে উত্তরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি ইত্যাদি ইত্যাদি লেখা আছে। তো যাই হোক, আমরা শিখলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কার উত্তর দিবে স্যার? কোনো কিছু কতবার ঘটতেছে তার উত্তর দিবে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা ধরেন কোন জায়গায় আমরা যদি বলি যে হি ইজ অলওয়েজ লেট, সে সর্বদা দেরি করে, তাই না? অলওয়েজ শব্দটা এখানে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে চলে আসবে। অফেন, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, অকেশনালি, রিয়ারলি, নেভার, এভার ইত্যাদি ইত্যাদি আছে। রেগুলারলি, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগেইন ইত্যাদি, তাই না? এখন ধরেন কেউ যদি বলে আই ভিজিট কক্সেস বাজার উইকলি ওয়ান ডে, সপ্তাহে একদিন। তাহলে যে উইকলি শব্দটা সপ্তাহে কয়দিন স্যার? একদিন। ওকে। ও অ্যাডভার্ব অফ ম্যানারটা হচ্ছে কি বলছি যে হাউ শব্দের উত্তর দেয়, যে কোনো কিছু কিভাবে ঘটে। হাউ, যেমন সে জোরে কথা বলে, সে ধীরে কথা বলে, সে লাউডলি কথা বলে, স্লোলি কথা বলে, গাড়ি দ্রুত ভাবে চলে, লোকটা খারাপ ভাবে আচরণ করে, লোকটা এখন ভালো আছে, দ্য ম্যান ইজ বেটার বা দ্য ম্যান ইজ ওয়েল নাও, লোকটা এখন কেমন আছে। তো হাউ শব্দের উত্তর দিলে তাকে বলা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অনেকে ম্যানার মানে আচরণ করেন, বাট এখানে ম্যানার মানে আচরণ না, এখানে ম্যানার মানে হচ্ছে কোনো কিছু কিভাবে সম্পন্ন হচ্ছে, সেইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এটা গেল স্যার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমরা যেটা বললাম। আমি এই শব্দটা এখানে দেই যাতে আমাদের এখানে লিখতে সুবিধা হয়, উইকলি আ ডে। এটা ছিল আমাদের অ্যাডভার্ব অফ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে স্যার আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আপনারা নিশ্চয়ই ডিগ্রি শব্দটা পড়ছেন যে স্যার ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে মাত্রা, অর্থাৎ কোনো কিছু কোন মাত্রায় সম্পন্ন হচ্ছে এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে। তো যাই হোক, আপনাদেরকে যদি আমি আমার ভাষায় বলি অ্যাডভার্ব অফ ডিগ্রিটা কিভাবে চিনতে পারবেন, সহজ ভাষায় চিন্তা করবেন। সেটা হচ্ছে যেই জায়গাটায় দেখবেন যে যখন কোনো অ্যাডভার্বের জায়গাটা আছে সেই অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রির কথা চলে আসে। কম্পারেটিভ, কম্পেয়ার করা যায়। হ্যাঁ, কম্পেয়ার করা যায়। এখন কম্পেয়ারটা আমরা ওভাবে না বলে আমরা একটা অন্য কথা বলতে পারি, সেটা হচ্ছে কম বা বেশি। কম বা বেশি বোঝায় এমন অ্যাডভার্বকে বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এভাবে লিখতে পারি যে সেটা স্যার কম বা বেশিকে বোঝায়। কি স্যার? কম বা বেশি নির্দেশ করে। কম অথবা বেশি নির্দেশ করে, এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেটা কম অথবা বেশিকে নির্দেশ করে। আমরা সেই হিসাবে মাথায় রাখবো যে কম অথবা বেশিকে নির্দেশ করলে সেটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর এই অ্যাডভার্ব অফ ডিগ্রিটা কম বা বেশিকে নির্দেশ করলো এক্সাম্পল আকারে পরীক্ষাতে আসে যেভাবে, আমরা সেগুলাকে একটু দেখবো। যেমন ধরেন আমি যদি বলি, প্রশ্ন বলা হচ্ছিল দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে দেয়ার ইজ আ লিটল, এটা একটু ঘুরাইয়ে দেই। I have a little,
এই যে a little দেখতেছেন, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থাৎ আপনার কম আছে বেশিরভাগ। অথবা কেউ যদি কোনো কারণে ধরেন লিখতেছে যে আই নিড মোর, আমার বেশি দরকার, তাহলে এই যে অংশটা দেখতেছেন এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, যখন কেউ দেখতেছে কোনো জায়গায় বলা হচ্ছে স্যার ভাইয়া ফ্রিকোয়েন্সি আরেকবার বলছেন, বলেন প্লিজ। হোয়াই এর প্রশ্নের উত্তর দিলে কোনটা হবে? হোয়াই, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। আমরা এখনো আসি নাই, সেটা আসতেছে এক একটা করে। হ্যাঁ, এটা পর্যন্ত আসি। স্যার আই নিড মোর, যখন কেউ বলতেছে আমার বেশি দরকার, এই জন্য বলছি যে কম বা বেশি নির্দেশ করে এরকম যদি হয়, যেমন আপনারা অনেক সময় বলেন না কোয়াইট, হি ইজ কোয়াইট ইম্পসিবল। তো কোয়াইট ইম্পসিবল কতটা অসম্ভব, এই কতটা অসম্ভব বেশি নাকি কম, এইগুলাকেই মূলত প্রশ্ন করা হয় যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেটা কম অথবা বেশিকে নির্দেশ করে। আর ফ্রিকোয়েন্সি কি বলছে স্যার? হাউ মাচ বা কতবার, এরকম প্রশ্নের উত্তর দেয়, যে হাউ মাচ এর উত্তর দেয়। তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রিটা যেমন আমরা বলেছিলাম এখানে পার্টলি, কোয়াইট, টু, ভেরি, এই যে অংশটা লিটল, মোর, এনাফ। কেউ যখন বলে যে আই হ্যাভ এনাফ, আমার যথেষ্ট আছে, তখন আপনি দেখতেছেন অবশ্যই বেশি বোঝাচ্ছে এটা। তাহলে এটাকে আমরা কি বলবো স্যার? অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রিটা কি বলছে স্যার? কম বা বেশিকে নির্দেশ করে। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কিছু ওয়ার্ড বাই ওয়ার্ড করে ফেলবেন। তবে আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে পারি, সেটা হচ্ছে স্যার পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এই চারটা, এই চারটা। ওকে, এই চারটা বেশি আসে পরীক্ষাতে সবচেয়ে। বাকি যেগুলো আমি লিখছি এগুলো পরীক্ষাতে খুব কম আসে, রেয়ার। তো এই জন্য এই চারটা মেইনলি দেখবেন আগে। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী যে আসে সেই অংশটাই যাব। অ্যাডভার্ব অফ ডিগ্রির পরে আমাদের আছে কি? অ্যাডভার্ব অফ পারপোজ। অ্যাডভার্ব অফ পারপোজ, মাস্টার বই শুধু পারপোজ কথাটাই লেখা আছে, যেটাকে আপনি পারপোজ বলতেছেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। হ্যাঁ, এটা করে নেবেন যে অ্যাডভার্ব অফ পারপোজটাই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ রিজন। আচ্ছা, আমি যদি এটাকে আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে কথাটা এরকম যে স্যার ওয়াই শব্দের উত্তর দেয় কিসের? ওয়াই প্রশ্নের উত্তর দেয়। এটা অ্যাডভার্ব অফ পারপোজটা কিসের উত্তর দেয় স্যার? ওয়াই এর উত্তর দেয়। এখানে কিছু ওয়ার্ড জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা আছে, সো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সিন্স, সিনসিয়ারলি, ইফ, ইত্যাদি ইত্যাদি থাকে। তো আমরা যেটা করতে পারি, জাস্ট উই রিড, আমরা পড়ি, সো দ্যাট উই মে লার্ন, আমরা শিখতে পারি। আর একটা কথা বলে নেই, এই যে সো দ্যাট দেখতেছেন এখানে, এটা কিন্তু কনজাংশনের কাজ করে বা এরকম করে আমরা বলে থাকি। এখানে দেওয়া আছে অ্যাডভার্ব অফ পারপোজ বা ইন্টেনশনালি। ইন্টেনশনালি মানে যেটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে, তাহলে ইন্টেনশনালি, এটা পরীক্ষাতে আসছিল তো। উদ্দেশ্যকৃতভাবে সে ভুলটা করছে, ইন্টেনশনালি হি ডিড দ্য মিস্টেক। তো এই যে সেই যে করছে, কেন করছে? সে উদ্দেশ্য প্রণীত ভাবে করছে। পারপোজ এবং রিজন দুইটা কথা এরকম। যেমন ওইখানে লেখা থাকতে পারে অন্য ওয়ার্ড, যেমন উই ইট টু লার্ন, উই ইট টু লিভ। ওখানে আমরা বাঁচি, কেন বাঁচি, সরি আমরা কেন খাই। এক্ষেত্রে এটাকে আবার ডিরেক্টলি না করে আমরা করতে পারি এভাবে, যেমন উই ইট, আমরা খাই, টু লিভ, বাঁচার জন্য। তাহলে আমরা কেন খাই, এই অংশটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলে, আমরা ফ্রেজের ক্লাসে শিখবো। বাট এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ পারপোজ বা রিজন। আমাদের খাওয়ার রিজন বা কারণটা কি, খাওয়ার উদ্দেশ্যটা কি স্যার? বেঁচে থাকা, তাই না? এরকম করে যে কথাটা, যে অংশগুলো আসে এই অংশগুলাই হচ্ছে আমার অ্যাডভার্ব অফ রিজন, যেটা আমার ওয়াই প্রশ্নের উত্তর দেয়। এটাকে আমরা অ্যাডভার্ব অফ পারপোজও বলে থাকি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ এবং রিজন। এটা হচ্ছে ছয় প্রকারের অ্যাডভার্ব আমরা করলাম। এরপরে আছে স্যার অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডারটা সাধারণত ক্রমকে বোঝায়, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম বলি না আমরা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এরকম ফাইনালি, এই অংশগুলা। তো আমি একটু এই অংশগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, এই এতটুকু যতটুকু করছেন এই অংশটার মধ্যে নিচের থেকে এই অংশটা আবার মুছে দিব। হ্যাঁ, মুছে দিব।
আপনারা একটু খেয়াল করবেন, এই অংশটা একটু মুছে দেবো অ্যাডভার্ব অফ টাইমের এখান থেকে, কারণ আমরা বাকি অংশের যে অংশটা সেখানে যাব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, ছকটা মুখস্থ করতে পারেন, বাট সেক্ষেত্রে আমি বলে দিয়েছি যে প্রথমে যে চারটা লিখেছি সেই চারটাই বেশি করে পড়বেন, কারণ ওই চারটা থেকে বেশি প্রশ্ন আসে। তা আপনি সহজ ভাষায় মনে রাখেন, টাইম মানে তো কি, হোয়েন এর উত্তর দিবে কখন, সহজভাবে করা যাবে এটা। আচ্ছা, যাই হোক, যদি এই পর্যন্ত হয়ে থাকে আমরা এবার পরবর্তী যে অংশ সেখান থেকে কাজ করব। আচ্ছা, যেখানে বলছিলাম যে স্যার অ্যাডভার্ব অফ অর্ডার একটা কথা আছে, অ্যাডভার্ব অফ অর্ডার সেই অংশটা আমরা এখান থেকে লিখবো। মাস্টার বইয়ের ছকটা একটু অন্যভাবে দেওয়া আছে, জাস্ট অ্যাডভার্ব অফ ম্যানার দিয়ে কিছু ওয়ার্ড লিখে দেওয়া আছে, অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে কিছু ওয়ার্ড দিয়ে লেখা আছে। তো এভাবে করলে আমার মনে হয় যে একটু অসুবিধা হতে পারে, এই জন্য আমি একটু এবার ডিটেলস করেছি। তো মাস্টার বই ফলো করা মানে এই না যে শুধু মাস্টার বই হুবহু তুলে দিব। আমাদের মেইন বিষয়টা হচ্ছে শেখা, যে আমরা সহজে শিখতে পারি, সেটা যেভাবে করতে পারি। তো যাই হোক, অ্যাডভার্ব অফ অর্ডার এটা আমরা করি। স্যার অ্যাডভার্ব অফ অর্ডার কি? ক্রমস্থান, অর্থাৎ কততম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম ক্রমস্থান নির্দেশ করে। হ্যাঁ, একমাত্র অ্যাডভার্ব অফ অর্ডারের ক্ষেত্রে আমি সরাসরি ওয়ার্ড লিখতেছি, সেন্টেন্স না লিখে, আপনাদের বোঝার সুবিধার্থে, যেন বুঝতে সুবিধা হয়। সেক্ষেত্রে একটু মনে রাখেন, যে ক্ষেত্রে দেওয়া আছে স্যার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আবার মনে রাখেন, এই যে ফার্স্টলিও করা যাবে, সেকেন্ডকে সেকেন্ডলিও করা যাবে, থার্ডকে থার্ডলিও করা যাবে, এগুলোও অ্যাডভার্ব। হ্যাঁ, যেটা ফার্স্টলি করা যায়, সেকেন্ডলিও করা যায়, থার্ডকে থার্ডলিও করা যায়। যেমন ধরেন আমরা যদি বলি ফাইনালি, অবশেষে, এরকম কিছু ওয়ার্ড দেওয়া আছে। অথবা ফাইনালি না থেকে আসতে পারে স্যার লাস্টলি, যেটা এখানে, অথবা লাস্ট থাকতে পারে। অথবা ধরেন আমরা যেটা একটু আগে লিখেছিলাম স্যার সেকেন্ড, সেকেন্ডকে সেকেন্ডলিও করা যাবে এটা। তো যাই হোক, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ অর্ডার, যেখানে সবসময় সিকোয়েন্স মেনটেন করা হবে, সিকোয়েন্স বোঝাবে, বাট ক্রম আর কি, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আমাদের লাস্ট যে অ্যাডভার্বের প্রকারভেদ আছে, এগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে, সেখান থেকে নিব। আমি যেহেতু এগুলা প্রথমে লিখেছিলাম, তাই আমি একটু মুছে দিচ্ছি এগুলা। আপনারা আপনাদের মতো করে খাতায় সাজিয়ে লিখবেন, তাহলে হয়তো সুবিধা হবে। যেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কোনো কারণে কেন হইলো কোনো কিছু, সেটাই হচ্ছে কজ এন্ড ইফেক্ট। যদি আমরা বলি, বাংলাতে লিখে দিচ্ছি আমি, পারেন, বাট আপনার কাজ হচ্ছে পড়া। যেমন হ্যান্স, তারপরে ধরেন হেন্স এর পরে দেওয়া আছে ফর দ্যাট রিজন, যেটাকে আমরা বলি হ্যান্স মানে হচ্ছে এই কারণে, এই ক্ষেত্রে, এথাপি, হ্যাঁ, যেটাকে আমরা এইভাবে করে বলে থাকি দেয়ার ফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি। এই যে ওয়ার্ডগুলা দেখতেছেন, এগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ একটা কাজ হওয়ার পরে আর একটা কাজ হইছে। যেমন আপনি যখন দেখতেছেন কেউ বলতেছে যেহেতু সে অন্যায় করেছে, ফলাফল স্বরূপ সে শাস্তি পাবে। এখন আমরা যদি এটাকে ইংলিশে বলতাম, তাহলে বলতাম
যে অ্যাজ হি কমিট দ্য ক্রাইম কনসিকুয়েন্টলি হি উইল বি পানিশড, অর্থাৎ এই যে কনসিকুয়েন্টলি একটা কাজের জন্য আর একটা কাজ আসছে, এটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। এখানে সবসময় দুইটা অংশ কাজ করে, একটা অংশ কোনো কারণে কোনো কিছু হয়, পরের অংশে সেই বিষয়টার উত্তর বা ফলাফল আসে। ভাবের পরিণাম পরিণতি পড়ছেন না আপনারা সনেটের ক্ষেত্রে? তো যাই হোক, এটা হচ্ছে অ্যাডভার্বের প্রকারভেদ ছিল, সেই অ্যাডভার্বের প্রকারভেদটা আমরা এখন পর্যন্ত দেখলাম। এবার আমরা এর পরবর্তী অংশে চলে যাব, অ্যাডভার্বের প্রকারভেদের পরবর্তী অংশে। কেমন? ওই যে হোয়াই, হোয়াই প্রশ্নের উত্তর দেয়, যেটাকে বলছে অ্যাডভার্ব অফ পারপোজ, যেটা হোয়াই শব্দের উত্তর দেয়। হ্যাঁ, তিনি প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এটা পারপোজটা কেন, আরেকবার বললেন, সেটা বলছি যে অ্যাডভার্ব অফ পারপোজ হচ্ছে কেন কোনো কিছু হলো, কেন কোনো কিছু আমরা করি, সেইটার উত্তর দেয় যে কেন আমরা কেন এটা করি। যেমন আমরা খাই, এটার উদ্দেশ্য, খাওয়ার উদ্দেশ্য কি, একটা উদ্দেশ্য আছে না, রিজন আছে না, এইটাকে বলা হয় পারপোজ আছে না, কোন উদ্দেশ্যে খাই, সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ পারপোজ। তো যাই হোক, অ্যাডভার্ব রিলেটেড যে ওয়ার্ড গুলার প্রকারভেদ ছিল আমরা সেইগুলা শেষ করেছি। এবার আমরা কিছু ওয়ার্ড শর্টকাটে এখানে যেটা দেওয়া আছে সেটা নিয়ে নিতে পারি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এখন খেয়াল করেন অ্যাডভার্ব অফ এইট, যাই হোক এখানে রুলস বলছে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান কি হবে স্যার? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, সেটাকে বলা হচ্ছে, কিছু সহজ শর্টকাট দিয়ে দিয়েছে, যেহেতু মাস্টার বইতে দিয়েছে তাই আমি একটু আপনাদের সাথে আলোচনা করতেছি। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান কি হবে স্যার? অ্যাডভার্ব। বাট নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু কি হয় স্যার? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন ধরেন আপনাদেরকে যদি বলা হয়, যেমন আপনারা জানেন আমি কিছু ওয়ার্ড লিখে নিচ্ছি, যে ট্রু এটা একটা অ্যাডজেক্টিভ, বাট ট্রুলি লিখলে এটা অ্যাডভার্ব। হ্যাঁ, ব্যাড এটা একটা অ্যাডজেক্টিভ, বাট ব্যাডলি লিখলে এটা একটা অ্যাডভার্ব। ওকে, তো এরকম কোয়াইট থেকে কোয়াইটলি, স্লো থেকে স্লো একটা অ্যাডজেক্টিভ, বাট যখন আপনি স্লোর সাথে এল ওয়াই যুক্ত করতেছেন স্লোলি, তখন এটা অ্যাডভার্ব হচ্ছে, এই টাইপের। হ্যাঁ, বাট যখন দেখা যাচ্ছে একটা নাউনের সাথে যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি স্যার? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, মানে নাউন প্লাস এল ওয়াই যুক্ত হলে তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন আপনাদেরকে যদি বলি ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড সাথে আমি যদি এল ওয়াই যুক্ত করি স্যার ফ্রেন্ডলি, এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এরকম করে কিছু কথা ওনারা লিখে দিয়েছেন, যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন, বাট কিছু ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে স্যার, যেমন লাইক একটা আছে, লাইক থেকে লাইকলি, এখন এল ওয়াই দেখেই যে আপনি অ্যাডভার্ব করবেন এটা কিন্তু করা যাবে না। কেন? কারণ ফ্যামিলি শব্দের সাথে এল ওয়াই থাকে, বাট সেটা অ্যাডভার্ব না, সেটা কি হয় স্যার? সেটা নাউন হয়। ওকে, তো কিছু বিষয় আমরা একটু মাথায় রেখে তারপরে কাজ করব, যেন আমাদের এই ভুলগুলো এড়িয়ে যেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এক একটা অংশ ছিল, তাই আমরা এটা বললাম। এক্সাম্পল বড় হলে বুঝতে পারেন, এক্সাম্পল গুলো তো আমরা এখান থেকে নিচ্ছি, সমস্যা নাই। ধরেন এখানে প্রশ্ন আছে, যে একটা প্রশ্ন ছিল হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার, তো হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার। এই কাওয়ার্ড, দেখেন কাওয়ার্ড মানে ভীরু, এটা একটা অ্যাডজেক্টিভ, বাট এল ওয়াই যুক্ত হয়ে তখন থেকে এটা করে বলছে কি অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেছে। এটা জাস্ট প্রশ্ন আপনাকে করা হয়েছে যে এটা কোন ভার্বস অফ স্পিচ, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে অ্যাডজেক্টিভ চেনার কিছু ওয়ার্ড, এটা মাস্টার বইতে লেখা ছিল। তারপরে বলছে স্যার পেজ নাম্বার 146-এ চলে যাবেন, যাদের কাছে বই আছে থাকলে সমস্যা নেই, বাট না থাকলেও সমস্যা নেই। যেখানে কথাটা বলা হচ্ছিল যে স্যার সাম ইউজ অফ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্ব, কিছু অ্যাডভার্বের ব্যবহার। তো আপনাদের এখানে একটা কথা বলে রাখি, তার মধ্যে প্রথমে একটা আছে টু, এই যে টু শব্দের ব্যবহার মনে রাখবেন। টু এটা একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে কি স্যার অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ টু মানে বেশি বোঝায়, বলছি কম বা বেশি বোঝাইলে তাকে বলে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখন এখানে যে কথাটা আমি যদি আপনাদেরকে বলি, সর্বদা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হবে। কি স্যার? সিম্পল সেন্টেন্স, যেটা ওখানে লেখা নেই বাট আমি লিখে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স এ ব্যবহৃত হয়। এখানে তারা যেটা লিখে সেটা আবার আপনি জানেন যে টু ডট ডট টুর একটা নিয়ম আছে, তাই না? যেমন লেখা ছিল এভাবে করে একটা সেন্টেন্স, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, লোকটা কাজ করতে খুবই দুর্বল। এই টু ডট ডট টুর একটা নিয়ম ছিল, এই নিয়মটা আপনারা ছোটবেলা থেকে অনেক করছেন। কমপ্লিটিং সেন্টেন্স আমরা করব, চেঞ্জিং সেন্টেন্স সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সেখানেও করব। জাস্ট আমি একটা কথা স্মরণ করিয়ে দিলাম আপনাদেরকে, টু শব্দটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়। টুর জায়গায় সো দ্যাট ব্যবহার করি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে, টুর জায়গায় ভ্যারি ব্যবহার করি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে। ঠিক আছে? এটা তো এটা হচ্ছে স্যার টুর একটা ব্যবহার। এখানে জাস্ট কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন টু মাচ প্লাস নাউন, আর মাচ টু দিয়ে কি করবো স্যার? অ্যাডজেক্টিভ। এই জায়গায় একটা কথা আমাদের লাগবে এক্সট্রা, সেটা হচ্ছে কি স্যার? টু মাচ প্লাস নাউন বাট মাচ টু, তারপরে কি দিব? অ্যাডজেক্টিভ। খেয়াল করেন একটু, কি বলছি? টু মাচ, আর একটা কি লিখছি? মাচ টু। দুইটা শব্দ, এটা পেজ নাম্বার 46-এ আছে। একটা হচ্ছে টু মাচ, আর একটা হচ্ছে কি স্যার? মাচ টু। তো টু মাচ, যেমন ধরেন এখানে টু মাচের পরে দেওয়া আছে স্যার, টু মাচ থাকলে তাহলে কি বসবে স্যার? নাউন। আর মাচ টু যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করবো? অ্যাডজেক্টিভ। এটা তো এক্ষেত্রে একটা এক্সাম্পল যদি খেয়াল করেন আপনারা দেখেন, যেমন কেউ বললো আই হ্যাভ টু মাচ মানি, কেউ বললো আমার যথেষ্ট টাকা আছে, প্রচুর পরিমাণে টাকা আছে। মানি কিন্তু এখানে কি স্যার? নাউন। আর তার পূর্বে গেছে কি? টু মাচ। বাট মাচ টু, এটার পরে নাউন বসানো যাবে না। মাচ টু, তো আপনারা শুধু টুটা মনে রাখবেন যে টু নাউনের পূর্বে বসতে পারে, টু মাচ এক্ষেত্রে টু আগে, বাট যখন শুধু টুটা পরে থাকবে তখন অ্যাডজেক্টিভ চলে আসবে। যেমন আমরা যদি লিখতাম যে আই অ্যাম মাচ টু উইক টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে আমি যথেষ্ট বা অনেক বেশি ক্লান্ত। তাহলে এক্ষেত্রে যে উইক দেখতেছেন এটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ। এই জন্য বলছি যে টুটা যদি শেষে থাকে তাহলে ঠিক তার পরে অ্যাডজেক্টিভ। আর যদি দেখেন যে টু শেষে নাই তারপরেও আছে ক্ষেত্রে স্যার প্লিজ স্যার সিন্স অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ পারপোজ অল রিজনের উপর ছকে দুই জায়গায় দেওয়া আছে। শোনেন, অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ রিজন এটা অর্থের উপরে নির্ভর করে। সিন্স মানে যখন যেহেতু বোঝায়, যেহেতু যেহেতু সিন্স দিয়ে যদি যেহেতু বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ রিজন, আর সিন্স দিয়ে যদি থেকে বোঝায় সিন্স তাহলে সেটা অ্যাডভার্ব অফ টাইম। আমি দুইটা এক্সাম্পল লিখলে বুঝতে পারি। দেখেন এখানে লিখলাম একটা সেন্টেন্স যে সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুডেন্ট কাম, সে আসতে পারে নাই, তাই না? এইটা। আর যখন কেউ বলবে যে সিন্স 2001 I have been living here, যে আমি 2001 সাল থেকে এখানে বাস করতেছি, তাহলে থেকে আমি বলছিলাম স্যার কখনের উত্তর দিবে, তাহলে কখন থেকে স্যার? কখন ওয়েন এর উত্তর দিচ্ছে। যখন ওয়েন এর উত্তর দেয় মানে এটার অর্থ কি স্যার? থেকে, তখন এটা অ্যাডভার্ব অফ টাইম বলবো। কি স্যার? এটা অ্যাডভার্ব অফ টাইম। বাট যখন সিন্স মানে যেহেতু বুঝাবে, যেহেতু, তখন এটাকে অ্যাডভার্ব অফ রিজন বলবো। যেহেতু সে অসুস্থ ছিল, সে আসতে পারে নাই, তাহলে সে কেন আসতে পারে নাই? রিজন মানেই বলে দিয়েছিলাম যে হোয়াই শব্দের উত্তর দিবে, তাই না? যে কেন আসে নাই, যেহেতু অসুস্থ ছিল এই কারণে সে আসতে পারে নাই। আশা করি জিমি আহমেদ সে বুঝতে পেরেছেন যেটা বলছি।
সরি জনি আহমেদ, হ্যাঁ এটা। আচ্ছা, আই রিড, আমি পড়াশোনা করি ইন দিস স্কুল, আমি কোথায় পড়াশোনা করি স্যার, কোথায় উত্তর দিলে সেটা কখন কোথায় কেন কিভাবে, কোথায় উত্তর দিলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব, সেই হিসাবে এটা অ্যাডভার্ব। এটাকে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, অনেকেই চিন্তা করতে পারে এটা তো নাউন, না এটা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ, হ্যাঁ, যেটাকে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টও বলে, কারণ আপনি যেখানে পড়েন সেটাই হচ্ছে স্কুল, সাবজেক্ট আর কমপ্লিমেন্ট, এটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছি। হ্যাঁ, তাহলে যাই হোক, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমরা জাস্ট যেটা আসছে সেটা বললাম। এক্সাম্পল দুইটা আবার বলেন ভাইয়া। এক্সাম্পল দুইটা কোন দুইটা সেটা একটু বলতে হবে, সেটা বলছি এই উপরেরটা বলছিলাম টু মাচের পরে নাউন আর মাচ টুর পরে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ক্লিয়ার একটা কথা। আর নিচে বলছি স্যার সিন্স দিয়ে যদি যেহেতু বুঝায় তাহলে এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ রিজন, যদি যেহেতু বুঝায় তাহলে অ্যাডভার্ব অফ রিজন বলবো এটাকে, যদি যেহেতু বুঝায়, হ্যাঁ। আর যদি থেকে বুঝায় তাহলে অ্যাডভার্ব অফ টাইম বলা হবে। চোদ্দোর সি এংরি, আর এটা কি স্যার ফ্রেন্ডলি হলো না কেন? মনে রাখেন ফ্রেন্ডলি ওয়ে এটা কখনোই শুধু একা অ্যাডভার্ব করে না। ফ্রেন্ডলি নাউন দিয়ে যখন অ্যাডজেক্টিভ হয় তখন তাকে একা বসানো যায় না, তখন সেটাকে অবশ্যই শুরুতে ইন এ ড্যাশ ওয়ে লিখতে হয়। যেমন আপনি জানেন যে ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে অ্যাডজেক্টিভ নাউন দিয়ে করা হয়েছে ফ্রেন্ডলি, হ্যাঁ, কিন্তু কখনোই তাকে এরকম ফ্রেন্ডলি হিসাবে ব্যবহার করা যাবে না। তাকে ব্যবহার করতে হলে অবশ্যই এই স্ট্রাকচার ফলো করতে হবে, যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটা স্ট্রাকচার। এই ধরনের নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসে সবসময় সেগুলো এরকম স্ট্রাকচারের মধ্যে বসে, যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে, ইন এ মাদারলি ওয়ে, বুঝতে পারছেন? তো এরকম যে ইন এ ব্রাদারলি ওয়ে, তো এই টাইপের যেগুলো আসে সেটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে ধরেন আমি দ্বিতীয় রুলস আর একটা লিখছি, যেটা এখানে আছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। এনাফ এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে, বাট এনাফটা যদি আগে বসে স্যার, এনাফের পরে নাউন বসে, অর্থাৎ হিসাবটা এমন যে স্যার অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে বাট নাউনের পূর্বে এনাফ বসে। আপনি দেখেন যদি এক্সাম্পল আকারে দেখায় তখন বলা হচ্ছে যে হি ইজ ওল্ড এনাফ, সে যথেষ্ট বৃদ্ধ, তাহলে এনাফ যেটা পরে বসছে বাট তার আগে ওল্ড আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। বা হি ইজ গুড এনাফ, আমরা বলি না অনেক ক্ষেত্রে হি ইজ গুড এনাফ, সে যথেষ্ট ভালো, এই টাইপের। আর যখন দেখা হয় এরকম কেউ যখন বলতেছে যে আই হ্যাভ নট এনাফ মানি, আমার যথেষ্ট টাকা নাই, আমার যথেষ্ট সময় নাই, তাহলে এগুলা স্যার কি নাউন, আর নাউনের পূর্বে এনাফ বসে। এটাই আমরা বলার চেষ্টা করেছি যে স্যার অ্যাডজেক্টিভের পরে এনাফ বাট নাউনের পূর্বে এনাফ বসবে। এটুকু আশা করি ক্লিয়ার হওয়ার কথা, অ্যাডজেক্টিভের পরে এনাফ আর নাউনের পূর্বে এনাফ, হ্যাঁ।
বলছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা যদি একই ব্যক্তি একই বস্তুকে নির্দেশ করে তাকে কমপ্লিমেন্ট। আপনি আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবেন, হ্যাঁ, প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটা দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা পরবর্তী যে অংশ সেখানে যাব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে এনাফ আর নাউনের পূর্বে এনাফ বসে, আর টু মাচ আর একটা হচ্ছে মাচ টু লিখছিলাম। টু মাচ এর পরে নাউন বসে, বাট মাচ টু যেটা এটার পরে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, এবার হচ্ছে স্যার কিছু নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে আমরা কাজ করব। সেটা কি স্যার? হার্ডলি, রেয়ারলি, barely, scarcely, no sooner, never. ওকে, এই যে দেখতেছেন নেগেটিভ অ্যাডভার্ব গুলা, হ্যাঁ। তো এই যে নেগেটিভ অ্যাডভার্ব গুলা কোথায় বসে সেটা একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। তো নেগেটিভ অ্যাডভার্বের বিষয়ে এখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে নেগেটিভ অ্যাডভার্ব গুলা যেগুলো আছে এগুলা হার্ডলি সর্বদাই নাবোধক অর্থ প্রকাশ করে, হার্ডলি সর্বদাই প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে কিন্তু বি ভার্বের পরে বসে। তাহলে আমরা যদি এটাকে দেখি তাহলে সেটা হচ্ছে বি ভার্বের পূর্বে বাট বি ভার্বের পরে বসে বাট প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে। এটা তো আমরা এটাকে অন্যভাবে নিতে পারি, সেটা হচ্ছে এইটা কথা স্যার, সর্বদা মেইন ভার্বের পূর্বে বসে। কোথায় স্যার? মেইন ভার্বের পূর্বে বসে। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা যে স্যার সর্বদা মেইন ভার্বের পূর্বে বসবে সেন্টেন্সের মধ্যে। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল আকারে আপনাকে দু একটা দেখানোর চেষ্টা করি, যেমন কেউ বললো যে আই হার্ডলি গোজ গো টু খুলনা, আমি খুলনাতে খুব কম যাই, ধরেন এরকম একটা কথা যে হার্ডলি, আই সাবজেক্ট, মেইন ভার্ব হচ্ছে গো, এখানে হার্ডলি ব্যবহার করা হবে। আবার ধরেন কেউ যখন বলা হচ্ছে যে হি হ্যাজ, এটা দেই, হি হ্যাজ নেভার বিন টু কক্সেস বাজার। এক্ষেত্রে বিন মেইন ভার্ব, হ্যাজ অক্সিলারি ভার্ব, হ্যাঁ, কারণ এখানে বিন মেইন ভার্ব, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে বসে এই কথাটা বলছে। তো আপনি সহজে মনে রাখবেন স্যার সবসময় মেইন ভার্বের পূর্বেই বসে, মেইন ভার্বের পূর্বেই বসে, এগুলা মেইন ভার্বের পূর্বে বসে। তবে কথা হচ্ছে যদি এই নেগেটিভ অ্যাডভার্ব গুলা সেন্টেন্সের শুরুতে বসে তাহলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বও শুরুতে চলে যায়, হ্যাঁ। তাহলে সেই কথাটা আমরা লিখে নিব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তবে এগুলাকে নেগেটিভ অ্যাডভার্ব বলে, হ্যাঁ, নেগেটিভ অ্যাডভার্ব। এটুকু লেখা নাই মাস্টার বই, আমি লিখে দিচ্ছি। তবে নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। খেয়াল করেন একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই। ধরেন লেখা আছে যেটা আমরা ওইখানে লিখছি যে হি হ্যাজ নেভার বিন টু কক্সেস বাজার, লিখছি না যেটা, যে হি হ্যাজ নেভার বিন টু কক্সবাজার, সে কখনোই কক্সবাজারে যায় নাই, তাই না? বাট কোনো কারণে যদি আমি নেভারটাকে সেন্টেন্সের শুরুতে লিখে ফেলি, মানে আমরা যে রুলসটা এখানে লিখেছি এই রুলস অনুসারে ধরেন নেভার এটাকে শুরুতে লেখা হইলো, এই নেভার যদি আপনি শুরুতে লেখেন তাহলে হি আর হ্যাজ অক্সিলারি ভার্ব, আপনার হ্যাজটা আগে লিখে পরে হি করতে হবে। তাহলে নেভার হ্যাজ হি, তারপরে লিখতে হবে যে বিন টু কক্সেস বাজার। এই একটা কারণে আমরা একটা সেন্টেন্সকে এভাবে লিখি, দেখেন মনে আছে না আপনাদের?
আই সিন, একটু ঘুরায় লিখি যে আই হ্যাড সিন দ্য পুলিশ, দে খেম। আমি পুলিশদেরকে দেখতে না দেখতে আসলো, নিশ্চয়ই সেই কথাটা মনে আছে। আই হ্যাড সিন দ্য পুলিশ দে কেম, এরকম কথাগুলো হওয়ার কথা ছিল। বাট যখনই সেন্টেন্সের শুরুতে নো সোনার, এই যে নো সোনার কথাটা যখন আসছে, নো সোনার এটা নেগেটিভ অ্যাডভার্ব, তখনই এটা রিভার্স হয়ে সেন্টেন্সটা হয়ে গেছে হ্যাডটা আগে, যে নো সোনার হ্যাড আই সিন। অর্থাৎ এই হ্যাডটা কেন আসছে, হ্যাডটা কিন্তু এই জায়গায় বসার কথা ছিল, বাট যখনই নেগেটিভ অ্যাডভার্ব চলে আসছে তাই এইখানে হ্যাডটা আগে চলে আসছে। ঠিক সেম ভাবে যখন আপনি দেখেন হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এই হার্ডলি যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন আপনার হ্যাড এখানে আগে চলে আসে। আমরা মনে করি হার্ডলি হ্যাড মনে হয় একসাথে একটা ওয়ার্ড, না, হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব, তাই ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের হ্যাড আগে চলে আসে। স্কেয়ার্সলি নেগেটিভ ওয়ার্ড, তাই হ্যাডটা আগে চলে আসে। এই হচ্ছে কাজ। যে অ্যাডভার্বের কথাটা আমরা যদি বলি, যে অ্যাডভার্বের ক্ষেত্রে স্যার অ্যাডভার্ব যদি কখনো সেন্টেন্সের শুরুতে চলে আসে তাহলে সেইটা যদি নেগেটিভ অ্যাডভার্ব হয় ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে যতগুলো টপিক আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এইটা, এটা এখানে বইতে নেই। হার্ডলি শব্দের অর্থ কদাচিৎ, খুবই কম, আপনারা জানেন এটা নেগেটিভ। হ্যাঁ, মেইন ভার্ব, আমাদের ভার্বের ক্লাসটা দেখে নেবেন মনিরা, মনি আমাদের ভার্বের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে মেইন ভার্ব কোনগুলো। হ্যাঁ, উত্তর যেহেতু আমাদের করা আছে অলরেডি, তাহলে আপনি সেগুলো একটু দেখে নেবেন। তো যাই হোক, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা কষ্ট করেছিলেন আমাদের সাথে অ্যাডভার্ব রিলেটেড যে কথাটা, আমরা সেই অংশটা আলোচনা করেছি। আর আপনাদের যে কথাটা, এখানে আরো একটা উদাহরণ আছে, আমি সেই বিষয়টা আলোচনা করব। সেখানে আছে হার্ডলি মানে নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা কনফিউশন দূর করে দেয়, অনেকের একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে এইটা। সেটা কি জানেন? দেখেন নো সোনার, যেটা নো সোনার, এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব, সেই জন্য অক্সিলারি ভার্বের যে হ্যাড পরে বসার কথা ছিল সেটা আগে আসে। তাহলে নো সোনার হ্যাড আই সিন দ্য পুলিশ, আমি পুলিশকে দেখতে না দেখতেই, এখানে একটা কথা ব্যবহার করা হয় স্যার দেন নাকি THEN দেন, এইটার মধ্যে কোনটা ব্যবহার করব? দে খেম। এই কনফিউশনটা আজীবনের জন্য দূর করে নেন। প্রথম কথা হচ্ছে স্যার, এই যে যে সেন্টেন্সটা দেখতেছেন আপনারা সবাই জানেন এই দেন শব্দের অর্থ হচ্ছে তারপর, যেটা অর্থের সাথে ভালো মিলে, তারপর, তাই না? আর এই দেন শব্দের অর্থ চেয়ে, কি স্যার এটা? চেয়ে। আপনারা সবাই জানেন এই যে চেয়ে, যেটা সে আমার চেয়ে বড়, আমি তার চেয়ে ছোট, সে আজকের চেয়ে গতকালকে ভালো, ইত্যাদি ইত্যাদি, এইটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়। THAN, হি ইজ বেটার দ্যান মি, বলেন না এটা আপনারা? দ্য ম্যান ইজ গ্রেটার দ্যান হিম, এরকম কথা যখন থাকে এই দেনটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়। আর এই যে সেন্টেন্সটা আমরা লিখছি এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, কারণ এই যে এখানে নো সোনার লেখা আছে, দেখেন সোন থেকে আসছে সোন, তারপরে ছিল স্যার সোনার, তারপরে ছিল কি স্যার? সুনেস্ট। যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রি হওয়ার কারণে এক্ষেত্রে এখান থেকে দেন নেওয়া হয়েছে, এই THEN এটা লেখা যাবে না। এটা কনফিউশনটা আজীবনের জন্য দূর করে নেন, এটা কম্পারেটিভ ডিগ্রি, সুতরাং এখানে দেন শব্দটা ব্যবহার করব, নট দেন। ক্লিয়ার কিনা? এই যে যে বিষয়টা আমি বললাম ভাইয়া দেন এবং দেন, এই বিষয়টা মানে কনফিউশন হয়, যেহেতু এখানে নাই, বাট তারপর আমার মনে হয়েছে যে হ্যাঁ এই জায়গাটা কনফিউশন হয়, আমরা এখানে আলোচনা করে যাই। তো আপনাদেরকে ক্লিয়ার হয়েছে ভাইয়া, এখন তো আর ভুল হওয়ার কথা না, তাই না? সহজ কথা ভাইয়া, একটু বোঝার চেষ্টা করেন। বলছে সুনার শব্দটা কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি সবসময় THAN এই দেন ব্যবহার করা হয়, THEN কখনো ব্যবহার করা হয় না। কম্পারেটিভ ডিগ্রি, তাই THAN বসছে, শেষ, দেন।
আচ্ছা, এখানে এবার আরেকটা কথা বলে দেই স্যার, বিন টু আর একটা হচ্ছে স্যার গান টু, এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, তো এই জন্য বলে দেয় ওখানে মাস্টার বইতে যে রুলসটা লেখা আছে, রুলসটা কিন্তু সঠিক নয়। আপনি জাস্ট এভাবে করবেন যে গন টু যেটা গান টু, আর একটা হচ্ছে কি স্যার বিন টু। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কখনোই ভ্রমণ করে নাই, কখনোই যাওয়া হয়নি বোঝাতে। আর গান টু যেটা সেটা হচ্ছে পূর্বে যাওয়া হয়েছে এমন বোঝাতে। আচ্ছা, এখন যে দুইটা কথা, একটা হচ্ছে স্যার কখনোই যাওয়া হয় নাই। আপনি যদি কখনো, আপনি মনে করি আমি যে আপনি কখনোই কক্সবাজারে যান নাই, আমি আপনাকে যদি এরকম প্রশ্ন করি যে কখনোই কক্সবাজারে আপনি যান নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে বিন টু দিয়ে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, এভাবে বলবো যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, যে আপনি কখনো কি কক্সবাজার গিয়েছেন, এরকম প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে জানতে পারি যে হ্যাঁ আপনি কক্সবাজারে যান প্রতি বছর, বাট প্রশ্ন করতেছি অন্যভাবে, সেটা হচ্ছে কি আপনি কি এই বছর কক্সবাজার গেছেন, মানে কি আমি জানতেছি যে হ্যাঁ সে কিন্তু আগেও 2-4 বার গেছে, তার মানে এই বছর সে গেছে কিনা এটা জানতে চাচ্ছি। তাহলে আমার জানা যে হ্যাঁ সে আগে গিয়েছে পূর্বে, সেক্ষেত্রে আমি কিভাবে প্রশ্ন করব, তখন এইভাবে প্রশ্ন করব যে হ্যাভ ইউ gone to কক্সবাজার this year, যে এই বছর আপনি কি কক্সবাজার গিয়েছেন, সেক্ষেত্রে গান টু ব্যবহার করতে হবে, কারণ এই বছরের কথাটা যখন নিয়ে আসছি তখন বুঝবো যে হ্যাঁ পূর্বেও সে গিয়েছে। আর যখন উপরের কথাটা সে কখনোই যায় নাই, সেক্ষেত্রে প্রশ্ন করতেছি বা আমি জানি না, সেক্ষেত্রে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তারপরে যদি অপশনে বিন টুটা না থাকে, সেক্ষেত্রে গান টু ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আমাদের কনজাংশনের লাস্ট একটা অপশন ছিল। আর নেভার আর এভার এর ব্যবহারটা অলরেডি নেভারের ব্যবহারটা দেখাই দিছি, নেভারের ব্যবহারটা যেমন ঠিক এভারের ব্যবহারটাও সেম একই রকম। আচ্ছা, ইয়েট, ইয়েট মানে হচ্ছে এখনো, ইয়েট মানে কি স্যার এখনো। ইয়েট শব্দটা পারফেক্ট টেন্স, যেটা আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আমরা রাইট ফর্ম অফ ভার্বেও এটা করব। তারপর একজন প্রশ্ন করেছেন, আমি তার কোশ্চেনটা নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি কাউকে প্রশ্ন করেন, যে আমি যদি বলি যে দে হ্যাভ নট কাম ইয়েট, তারা এখনো এসে পৌঁছায় নাই, সেক্ষেত্রে ইয়েট ব্যবহার করা হয়। এখন আমি যদি বলি তারা আসে নাই, তারা কখন আসে নাই, তারা এখনো আসে নাই, এই শব্দটা হচ্ছে সেই ইয়েট মানে এখনো। সাধারণত সেন্টেন্সের শেষে বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। রাইট ফর্ম অফ ভার্বে আরো ক্লিয়ার করে দিব। হ্যাঁ, মাস্টার বইয়ে যতটুকু তথ্য আছে তার থেকে বেশি পেয়েছেন আশা করি, তারপরে বইয়ের সঙ্গে মিলিয়ে নিবেন, তাহলে অবশ্যই অবশ্যই সুবিধা হবে আপনাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্যার পড়া তো বিকল্প, স্যাররা শুধু আপনাকে পড়াবে, বাট পড়াটা আপনার পর আপনাকেই পড়তে হবে, আপনার দৌড়ানো আপনাকেই দৌড়াইতে হবে। আপনি স্যারের দিকে তাকাই থাকবেন, স্যার আপনাকে ফুল সিরাত পার করে দিবে, বিষয়টা এরকম কিন্তু না। ঠিক আছে, তো যাই হোক, ক্লাসটা কেমন ছিল একটু কমেন্টে জানিয়ে দেন, তার পরবর্তীতে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কোথা থেকে বলেছেন সেটা তো অবশ্যই বলছেন। বিন টু গন টু বলেছি ভাইয়া অলরেডি, আপনি প্রিভিয়াসটা আবার একটু টেনে দেখে নিবেন। হ্যাঁ, সতেরোতম ব্যাচের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার শিডিউল আবার পাবেন আগামীকাল। 17তম ব্যাচের পরীক্ষার শিডিউলটা আবার আগামীকাল পাবেন, কেমন? তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাস, যারা করতেছেন নিয়মিত তাদেরকে অনুরোধ করছি, আপনার যদি ভালো লেগে থাকে, কারণ বর্তমান সময়ে ধরেন ফ্রড,
বা এগুলোর তো অভাব নেই। বিভিন্ন কোচিং এ দেখা যাচ্ছে মানে ফ্রি ক্লাস নেয় এক টিচার, বাট পেইড ক্লাসের ক্লাসটা নেয় অন্য টিচার, বা সেই বিভিন্ন কোচিং এ আমরা এটা দেখে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এখানে বিষয়টা এমন না, আমি যে ফ্রি ক্লাসগুলো নিই আমি পেইড ব্যাচের ক্লাসগুলো নিয়ে থাকি। আর আমাদের পেইড ক্লাস এবং ফ্রি ক্লাস, সলভিং ক্লাস আর ফ্রি ক্লাস আর এই যেরকম বেসিক ক্লাস কখনোই এক না। হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে 10টা 5টা 15টা সলভিং ক্লাসের প্রশ্ন সলভ করায় দেয়, বাট যখন আপনি তাদের পেইড ব্যাচের ক্লাস করতে যাবেন, যখন ফুললি ডিটেলস ধরেন, তখন স্যারে আর ওইখান থেকে আটকায় যায়, ওখানে আর যায় না। বা পিডিএফ ধরে ধরে, যেটা আমরা সাধারণত পিডিএফ ধরে করাই না, আমি আমার হোয়াইট বোর্ড বা স্মার্ট বোর্ড দুইটাই বোর্ড আর সেম টু মি, অর্থাৎ দুইটাই আমি এভাবে করেই লিখি, স্মার্ট বোর্ড হলেও। তো এই জন্য বললাম যে মাস্টার বই যতটুকু আছে, অনেকেই অনেক ধরনের প্রশ্ন বা অনেক কিছু থাকতে পারে। তো আপনার পরিচিত কেউ থাকলে তাকে অবশ্যই ইনভাইট করতে পারেন, ভালো একটা জায়গায় আসলে, ভালো একটা জায়গায় শিখলে। কারণ আজকেও 3জন ফোন দিয়েছিল যারা প্রিভিয়াস স্টুডেন্ট, আমাদের অনেকেই প্রিভিয়াস স্টুডেন্ট, তারা আবার এই ব্যাচে অ্যাড আছে। তো আপনারা যেহেতু শেয়ার করেন অন্যদের সঙ্গে আপনাদের অনুভূতি, তখন তারা সাহস পায় যে হ্যাঁ, এখানে ও অ্যাডমিট হয়েছে, যেহেতু আপনি আপনার আপনার আইডি দিয়ে তাকে ক্লাসগুলো দেখাতে পারেন যে তুমি প্রয়োজন একটা ক্লাস দেখো, দুইটা ক্লাস দেখো। আর আমাদের ওপেন পেজেও আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আছে। আমাদের নেক্সট যে ক্লাস, নেক্সট আপনাদের রুটিন অনুসারে ক্লাসটা হবে 29 তারিখ মেবি। আমি ঢাকার বাইরে ক্লাস নিতে যাব, ফিরতে একটু 4-5 দিন সময় লাগবে, এই জন্য নেক্সট ক্লাস রুটিন দেখে রাখবেন, সেই অনুসারে ক্লাসটা হবে। হ্যাঁ, তো যাই হোক, সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইংরেজি সাহিত্য সাহিত্য তো বেশি না স্যার, যেদিন ক্লাস নেবেন পরদিন ওই টপিকের উপর এক্সাম হলে ভালো হয়। হ্যাঁ, পরদিন এক্সাম হলে ভালো হয়, বাট ওই পরের দিন যে ভর্তি হয় সে আর এক্সামে অ্যাটেন্ড করতে পারে না। তো অনেক কথাই আপনাদেরকে শুনি, আপনাদের জানি, তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।